11 বছরে ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেল লাইন নির্মাণের অগ্রগতি মাত্র 46%। মামলা জটিলতাকে দুষছেন প্রকল্প সংশ্লিষ্টরা। দেশজুড়ে মাঝারি তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন, জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ। আজ থেকে কিছু এলাকায় প্রশমিত হওয়ার আভাস। দেশে একদিনের ব্যবধানে বেড়েছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। 134 নমুনা পরীক্ষায় শনাক্ত 15। ডেঙ্গুর সংক্রমণে বিপর্যস্ত বরগুনা। এবং ঈদ ছুটি কাটিয়ে পেশার টানে ঢাকায় ফিরছে মানুষ। সড়ক মহাসড়কে নেই বিড়ম্বনা, শিরুল বিপর্যয় না থাকায় স্বস্তির রেল যাত্রা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। বছরে ঢাকা-নারায়ণগঞ্জ 14 কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ প্রকল্পের অগ্রগতি হয়েছে মাত্র 46%। স্থানীয়দের অভিযোগ, পলাতক সাবেক এমপি শামীম ওসমানের নেতৃত্বে পরিবহন সিন্ডিকেটের কারণেই আটকে ছিল প্রকল্প কাজ। যদিও প্রকল্প পরিচালক বলছেন ভূমি অধিগ্রহণ ও মামলা জটিলতার কাজ শুরু করতে বিলম্ব হয়। বিশেষজ্ঞদের মতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের যাত্রীদের জন্য ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ খুবই জরুরি। রেল নিয়ে মাহবুব হাসান রিপনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম ও দ্বিতীয় কিস্তি আজ। ঢাকা-নারায়ণগঞ্জ 14 কিলোমিটার দীর্ঘ রেলপথটি 1885 সালে তৈরি করে ব্রিটিশ সরকার। গুরুত্ব বিবেচনায় ডুয়েল গেজ ডাবল লাইন করার পরিকল্পনা নেওয়া হয় সেই সময়ে। এর 129 বছর পর 2014 সালে ডাবল লাইন প্রকল্প হাতে নেয় বাংলাদেশ রেলওয়ে। 2014 সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ 3 বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও স্থানীয়রা অভিযোগ করেন আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের প্রত্যক্ষ মদদে পরিবহন সিন্ডিকেটের কারণে আটকে যায় নির্মাণ কাজ। বিগত দিনে যারা সংসদ সদস্য ছিল তাদের নিয়ন্ত্রণেই এই ট্রেন লাইন চলতো। ট্রেন লাইন নিয়ন্ত্রণে চলতো, তাদের নিয়ন্ত্রণেই নারায়ণগঞ্জ এসি বাস বলেন বা লোকাল বাস বলেন বা যেই বাসই বলেন, এদের নিয়ন্ত্রণে চলতো। রাজনৈতিক কারণে এইটাকে ডাবল লাইন করে নাই, কারণ যারা এটাকে ডাবল লাইন করবে এদের এই নারায়ণগঞ্জ শহরের মধ্যে এসি বাস, শীতল বাস, অনেক পদের বন্ধন উৎসব বাস ছিল। আমাদের পরিকল্পনা নেওয়া হয় কিন্তু পরি উড়ে যায়, কল্পনাই থাকে। তবে প্রকল্প পরিচালক বলছেন ভিন্ন কথা। শুরু হওয়ার পর থেকেই এখানে বেশ কয়েকটা রেলওয়ের জমিতে রিট মামলা ছিল, যা এই মামলাগুলো ভ্যাকেট হতে প্রায় 1.5 থেকে 2 বছর সময় লাগে। তারপর আবার আমাদের আরেকটা নারায়ণগঞ্জ রেল স্টেশনে ছিল বিআইডব্লিউডি এর সাথে আমাদের একটা ভূমি সংক্রান্ত জটিলতা ছিল। বিভিন্ন এই সমস্ত কারণে তা আমরা সাইট হ্যান্ডওভার করতে পারিনি ঠিকাদারকে। তো এইসব মেনলি এই সমস্ত কারণে আমাদের প্রকল্পটা ডিলে হয়। বিদ্যমান রেলপথের সংস্কার সহ রিভাইজ প্রকল্পের অগ্রগতি 45% জানিয়ে আগামী বছর জুনের মধ্যে কাজ শেষ করার আশা জানান তিনি। আমার এই প্রকল্পের ডেডলাইন হচ্ছে 30 জুন 2026। তা আমরা খুবই চেষ্টা করব, আমরা হার্ট অ্যান্ড সোল ট্রাই করবো এর ভেতরই প্রকল্পটা শেষ করার। বিশেষজ্ঞরা বলছেন প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা-নারায়ণগঞ্জ রেল রুটে যাত্রীরা যেমন অনায়াসে যাতায়াত করতে পারবেন, তেমনি ভাবে গতি আসবে অর্থনীতিতেও। অনেক আগেই এটাকে শেষ করা উচিত ছিল। এটা যদি আমরা শেষ করতে পারতাম সময় মতো, তাহলে আপনার ধরেন নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার জন্য এখন যে আমরা অনরোডের যে ব্যবস্থাগুলো আমরা করেছি, যেমন মনে করেন শনিরেখার এখানে আমরা রাস্তা করে দিয়েছি, এদিকে আপনার পাগলার এদিক দিয়ে আপনার রাস্তা করে দিয়েছি, এগুলো না করলেও হতো। যথাসময়ে প্রকল্প শেষ করতে কর্তৃপক্ষের আরও আন্তরিক হওয়া উচিত বলে মনে করেন এই বিশেষজ্ঞ। আমি মনে করি যে কাজটা যেহেতু শুরু হয়েছে, এটাকে যত দ্রুত সম্ভব এটাকে শেষ করা প্রয়োজন বলে আমি মনে করি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কিংস তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণ করেছেন। যুক্তরাজ্যের লন্ডনের সেন্ট জেমস প্যালেসের স্থানীয় সময় বৃহস্পতিবার এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনুসের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। বিশ্বব্যাপী শান্তি, স্থিতিশীলতা এবং পরিবেশ, প্রকৃতি ও মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টাকে এই সম্মাননার জন্য মনোনীত
উৎসাহিত করেন। 2024 সালের জুন মাসে রাজা চার্লস প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উদযাপন হিসেবে নতুন এ পুরস্কার প্রত্যাবর্তন করেন। এ পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। দেশের বেশ কিছু এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। কিছু এলাকায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৃদু থেকে মাঝারি আকারের তাপপ্রবাহের অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তাপপ্রবাহের এমন দাপটে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না মানুষ। চুয়াডাঙ্গার আবহাওয়া পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফ জাহান। দর্শক, আমাদের কিছুটা সময় লাগছে। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, কিছুক্ষণ সময় দিচ্ছি আমরা। সাইফ, তাপপ্রবাহের মধ্যে চুয়াডাঙ্গার জীবনযাত্রা কেমন দেখছেন এবং আবহাওয়া অফিস এই সম্পর্কে কি বলছে জানাবেন। বয়ে যাচ্ছে তাপদাহ, আর এই তাপদাহর কারণে জনজীবনে নেমে এসছে চরম দুর্ভোগ। এটা খাওয়া মানুষ ঘর থেকে বের হয়ে কাজ না পেয়ে অনেকে চলে যাচ্ছে বাসায়, এবং যারা কাজে বের হচ্ছে তারা কিন্তু কিছুক্ষণ কাজ করার পরে গা থেকে অঝরে তাদের ঘাম বেরোচ্ছে, এবং তারা কিন্তু বারবার রাস্তার পাশে যে ফুটপাতে যেসব পানি পাওয়া যায়, শরবত, এগুলো খেয়ে তারা কিন্তু শরীরে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু তারপরেও তাদের কিন্তু শরীর কোনোভাবেই ঠান্ডা হচ্ছে না। প্রতি বছরই কিন্তু চুয়াডাঙ্গার উপর দিয়ে কিন্তু মৃদু, মাঝারি এবং তীব্র তাপদাহ কিন্তু বয়ে যায়। এবারও কিন্তু আমাদের এক সপ্তাহ ধরে কিন্তু এটা অব্যাহত রয়েছে। আর চুয়াডাঙ্গা যে গতকালকে যে তাপমাত্রা ছিল 37.37 ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসের আর্দ্রতা ছিল 56%। আজকেও কিন্তু এরকমই অবস্থা। সকাল থেকে আমি শহরে বিভিন্ন জায়গায় ঘুরেছি, ঘোরার পরে যেটা দেখতে পারলাম, শহরটা কিন্তু একেবারে ফাঁকা, এবং যারা প্রয়োজন ছাড়া রাস্তায় কিন্তু মানুষ বের হচ্ছে না। আর যদিও বের হচ্ছে তারা কিন্তু ছাতা নিয়ে অথবা অটোবাইক বা ছায়ার জায়গা থেকে কিন্তু আজ তারা চলাফেরা করছে। আবহাওয়া অফিস আমাদেরকে যেটা করেছেন আরো এবং সবচেয়ে তাপমাত্রা আসে, তাপমাত্রা তখনই সেটা কিন্তু ঘামের জন্য ঘাম বেরোয়, এবং এই অসহ্য গরম কিন্তু মানুষ সহ্য করতে পারে না। এবং ডাক্তাররা চুয়াডাঙ্গার সদর হাসপাতালে যেটা আমাদের জানিয়েছেন, তারা বারবার করে সতর্ক করছেন যে তীব্র এই গরমে কেউ ছাতা ছাড়া ঘন্টায় বেরোবে না, এবং রাস্তায় কোনো খোলা যাবে না। এই ছিল চুয়াডাঙ্গা থেকে ধন্যবাদ সাইফ আপনাকে। দেশে একদিনের ব্যবধানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। সবশেষ 24 ঘন্টায় 134 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 15 জনের। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার 10 জনের করোনা শনাক্ত হয়। ডেঙ্গু আক্রান্তের তালিকার শীর্ষে বরগুনা। প্রতিদিন গড়ে শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে বিভিন্ন হাসপাতালে। আরও 3 মাস ডেঙ্গুর প্রকোপ বাড়ার শঙ্কা প্রকাশ করেছে জেলার স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গুবাহী মশার বংশবিস্তারের রোধে সমন্বিতভাবে কাজ করছেন সংশ্লিষ্টরা। সাগর আকনের প্রতিবেদন জানাচ্ছেন বুশরাত জাহান। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বরগুনা জেনারেল হাসপাতাল ও 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 1544 জন। সবচেয়ে ভয়াবহ অবস্থা সদরের দক্ষিণ মনসাতলী গ্রামে। আক্রান্তদের বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বরগুনা জেনারেল হাসপাতালে 2 জন সহ প্রাণ হারিয়েছেন 6 জন। গোটা জেলায় এখন ডেঙ্গুর আতঙ্ক। হাসপাতালের বিছানায় জায়গা না পেয়ে মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন রোগীরা। টাইফয়েড হয়েছে, ডেঙ্গু হয়েছে, ব্লাড সম্মত দেওয়া দিচ্ছে। জ্বর কমে না, আমার কি অবস্থা আমি করতে নি,
আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ যদি আমার ফয়সালা করে। জ্বরটা একটু নিয়ন্ত্রণে আসছে, কিন্তু শরীরের কন্ডিশন মোটেই ভালো না। প্লাটিনাম অনেক নিচে নেমে গিয়েছিল, আল্লাহ ভরসা এখন আস্তে আস্তে উপরে উঠতে আসছে। আমার বাড়ি তালতৈজ 7 মাইল দক্ষিণে, এত মশার মারার ওষুধ কোনো যায় না গাঁও গ্রামে, কিছু না। এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই যে জেলা প্রশাসক থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার সিভিল সার্জন জানান, ডেঙ্গু আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিতের পাশাপাশি জেলা প্রশাসনকে সাথে নিয়ে ডেঙ্গুর বংশ বিস্তার রোধ করতে সমন্বিতভাবে কাজ করছেন তারা। বর্তমান পরিস্থিতি খুবই সংকটজনক, আমরা চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে না, আমরা চিকিৎসা সেবা প্রদান করছি এবং বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন এবং আপনার পৌরসভার সাথে সমন্বিতভাবে আপনার মশক নিধন সহ এই ডেঙ্গির কার্যক্রমকে সম্পূর্ণ জোরদার করা থেকে, চিকিৎসা সেবাটাকেও জোরদার করা থেকে সমন্বিত কার্যক্রম এখানে চলছে। বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে 172 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। বুশরাত জাহান, মোহনা সংবাদ। লম্বা ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষেরা। শুক্রবার সকাল থেকে ঢাকার কমলাপুর রেল স্টেশনে ঢাকামুখী যাত্রীর প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যায়। শিডিউল বিপর্যয় বা কোনো রকম ভোগান্তি ছাড়া রেলপথে ঢাকা ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। এখনো পর্যন্ত 13টির মতো ট্রেন ঢাকায় ঢুকেছে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ। দর্শক, ঘরমুখ মানুষের ঢাকা ফেরা আরও খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, কমলাপুরে কেমন দেখছেন ঢাকামুখী জনস্রোত এবং কি বলছে রেল যাত্রীরা, জানাবেন। জানেন যে এবার ঈদের লম্বা ছুটি ছিল, সেই ছুটি শেষ হতে যাচ্ছে আগামীকাল। তো সেই ছুটি শেষ হওয়ার আগেই, লম্বা ছুটি শেষ হওয়ার আগেই আর মানুষ কিন্তু ঢাকায় ফিরছে এবং আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি। এবং আপনাকে যদি বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু আগামীকাল ঈদের লম্বা ছুটি শেষ হবে, কাজে আজকেই কিন্তু অনেকে ঢাকায় ফিরছেন বেশিরভাগ মানুষ। সেই ক্ষেত্রে রেল স্টেশনে কিন্তু আমরা কিন্তু ভিড় ব্যাপকভাবে দেখেছি। তবে এখন আপনি যে দৃশ্যটি দেখছেন সেটি হচ্ছে যারা ঢাকা ছেড়ে যাবেন তারা কিন্তু অপেক্ষা করছে। তাছাড়া রেল যখনই কোনো ট্রেন এসে পৌঁছাচ্ছে তখনই কিন্তু আমরা দেখছি যে যাত্রীর ভিড় দেখছি এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। যাত্রীরা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তারা নির্বিঘ্নে আসতে পারছেন। এর মূল কারণটা হচ্ছে ঈদের লম্বা ছুটি ছিল, সেই অনুযায়ী মানুষ কিন্তু ঢাকায় ফিরেছে, সময় নিয়ে ঢাকায় ফিরেছে। কেউ ঈদের 3য় দিন ঢাকায় ফিরেছে, কেউ ঈদের 4র্থ দিন ঢাকায় ফিরেছে। এই কারণে যেটি হয়েছে যে ঢাকায় ফেরার যে চাপ, সেই চাপটি কিন্তু অনেক বেশি মাত্রায় হয়নি, যে কারণে অনেকে নির্বিঘ্নে পৌঁছাতে পেরেছে। এবং একই সাথে রেলের যে সার্বিক ব্যবস্থাপনা, তারা অনেকেই বলছেন যে গত কয়েক বছরের চাইতে এই বছরের রোজার ঈদ এবং কুরবানির ঈদে রেলের যে সার্বিক ব্যবস্থাপনা সেখানেও তারা আসলে সন্তোষ প্রকাশ করেছেন। যে তথ্যটি আপনিও দিচ্ছিলেন যে এখন পর্যন্ত 13টি ট্রেন ঢাকায় পৌঁছেছে এবং সারাদিনে আরও বেশ কিছু ট্রেন ঢাকায় পৌঁছবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সবশেষ। মুক্তি। ধন্যবাদ রিপন আপনাকে। ফরিদপুরের বিভিন্ন অঞ্চলে বিক্রি বেড়েছে পাটকাঠির। বিভিন্ন মিল, কারখানা ও পানের বরজে পাটকাঠির ব্যবহার বাড়ায় কৃষকদের বাড়ি থেকে পাটকাঠি কিনছেন পাইকাররা। জেলায় এবছর প্রায় 200 কোটি টাকার পাটকাঠি সংগ্রহ করা হয়েছে। এতে লাভবান হয়েছে কৃষকরা। আশিস পোদ্দার বিবারের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। পাটের মৌসুম শেষে ফরিদপুরের মধুখালী ও বোয়ালমারী সহ বিভিন্ন অঞ্চলে বিক্রি হচ্ছে পাটকাঠি। নতুন বাজার সৃষ্টি হওয়ায় ব্যবসায়ীরা কৃষকদের বাড়ি থেকে কিনে নিচ্ছেন পাটকাঠি। পরে সেখান থেকে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন পার্টেক্স কোম্পানি, কালি তৈরির কারখানা ও পানের বরজের মালিকদের কাছে। এবছর জেলায় প্রায় 200 কোটি টাকার পাটকাঠি সংগ্রহ করা হয়েছে।
দিন দিন পাটকাঠির কদর বাড়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। এই বছর লোকে চাহিদা একটু ফাইট করে একটু চাহিদা হয়েছে পাটের চেয়ে। এখন বিক্রি করতেছি তো লাভ তো হয়, দেখা যাচ্ছে পুরাই হইতাম। এই খড়িগুলা আমি বিভিন্ন বোর্ডে পাঠাই, যেমন ঢাকা নারায়ণগঞ্জ পার্টিস বোর্ডে, প্লাস যেগুলো বড় খড়ি সেগুলো পানির বর্জ্যতেই, যেমন বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভিন্ন এলাকা থেকে লোক আসে। আবার যেমন মনের যে খড়িগুলা সেগুলো আমি আশেপাশে যে পুরাই মিলগুলো সেই মিলগুলোতে দিয়ে থাকি। পাট চাষকে লাভজনক করতে নতুন জাতের সম্প্রসারণ সহ রোগবালাই ও পোকামাকড় দমনে কৃষকদের সব ধরনের পরামর্শ দেন কৃষি বিভাগ। পাটকে লাভজনক করার জন্য আমরা কৃষকদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার পরামর্শ দিয়ে আসছি। বিশেষ করে পাটের যে নতুন জাতগুলি আছে সেই জাতগুলি সম্প্রসারণ, রোগবালাই বা পোকামাকড় দমন এই বিষয়ে তাদেরকে পরামর্শ দেওয়া হয়। এবছর জেলায় ৮৬,০০০ হেক্টরের বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ের প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। নানা আয়োজনে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করছে ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামাল উসাই। মুন্সিগঞ্জের সিরাজদিখানে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। নওগাঁর মান্দাই মৈনম ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে ঝাউগাড়া থেকে ওমরপুরের দক্ষিণ সীমানা পর্যন্ত যমুনা নদীর ভাঙন প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাটোরের লালপুরে বৈধ বালুঘাটে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে মোল্লা ট্রেডার্স। কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসায়ীকে অপহরণ করে হত্যা চেষ্টার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী। নাটোরের গুরুদাসপুরে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের রাজধানী তেহরানের আকাশপথে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার স্থানীয় সময় ভোররাত ৪টার পর এসব হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা হয়েছে। হামলার পর আগুন জ্বলতে দেখা গেছে মধ্য ইরানের নাতঞ্জ পারমাণবিক স্থাপনাতে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কার্তজ বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে ইরানের আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। সেই সঙ্গে ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। খেলার খবর। দীর্ঘ অপেক্ষা, বারবার স্বপ্নভঙ্গ আর ট্রফির কাছাকাছি গিয়ে ফিরে আসা ফুটবলে এমন গল্প অগণিত। কিন্তু ২০২৫ সালে যেন নতুন করে লিখে দিল সেসব কষ্টের জবাব। এ বছরকে বলা হয় শিরোপা খরা কাটানোর বছর, যেখানে ট্রফির স্বাদ পেয়েছেন এমন সব দল ও খেলোয়াড় যারা বহুদিন ধরে শুধু স্বপ্নই দেখে গেছেন। এমনই সব গল্পের কথা জানাচ্ছেন রাজু আলাউদ্দিন। ১৭ বছর ধরে ফাঁকা শোকেস। ২০০৮ সালে লিগ কাপের জয়ের পর টটেনহাম বারবার আশার আলো দেখিয়েও ছিটকে গেছে শেষ মুহূর্তে। কিন্তু ২০২৫ সালে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে সেই দুঃখ অবসান ঘটালো টটেনহাম হটস্পর। এটি এশিয়ান ফুটবল তারকা সন হিউজ মিনের প্রথম শিরোপা। শিরোপার গন্ধ কখনো প্যালেসের সেলহার্স্ট পার্কে ঢুকেছিল কিনা সে নিয়েও প্রশ্ন উঠত, কিন্তু এবার সেই প্রশ্নের উত্তর দিয়েছে তারা। এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো বড় কোনো শিরোপা জিতল ক্রিস্টাল প্যালেস। এতদিন হ্যারি কেইন নামে শোনা যেত সর্বকালের সেরা ট্রফিবিহীন তারকার তালিকায়। স্পারদের হয়েও পারেনি, ইংল্যান্ডের হয়েও নয়, কিন্তু বায়ার্ন মিউনিকে যোগ দিয়ে ফিরেছে ভাগ্য। ২০২৫ সালে বুন্দেসলিগার শিরোপা জিতে প্রথমবারের মতো কোনো বড় ট্রফি
হাতে তুললেন ইংলিশ স্ট্রাইকার। দেখা গেল এক নতুন হ্যারি কেইনকে, যার চোখে জল, ঠোঁটে হাসি আর হাতে কাঙ্ক্ষিত শিরোপা। ইতালিয়ান ক্লাব বোলোনিয়া শেষবার শিরোপার স্বাদ পায় 1974 সালে। সময় গড়ানোর সাথে সেই দিনটি ধীরে ধীরে ফিকে হয়ে উঠছে ভক্তদের কাছে। কিন্তু 2025 সালে কোপা ইতালিয়ার ফাইনালে এসি মিলানকে কাঁদিয়ে হারানো ঐতিহ্য ফিরে আনলো তারা। এ জয় শুধু একটি ট্রফি নয়, বরং একটি প্রজন্মের জন্য নতুন ইতিহাসের শুরু। নিউক্যাসলের ভক্তদের জন্য 2025 মানে একটি ট্রফি জয় নয়, একটি যুগের সমাপ্তি। ইংলিশ কারাবাও কাপের ফাইনালে লিভারপুলকে হারিয়ে 1955 সালের পর প্রথমবার কোনো শিরোপা জিতে নিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ওয়েম্বলিতে ছড়িয়ে পড়ে সাদা কালোদের উচ্ছ্বাস। এই বছরটা কেবল ইতিহাস নয়, ভাঙা স্বপ্নগুলো জোড়া লাগানোরও বছর। এখন প্রশ্ন একটাই, আগামী বছর কার পালা? রাজু আলাউদ্দিন, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, প্রথমেই আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, ভোটের সময় পুরো বিবেচনার কথা বলবে বিএনপি। দেশের 58 জেলায় ডেঙ্গুর সংক্রমণ, উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত 250 শতাধিক। এরপর আমার হাতে আছে ইত্তেফাক শিরোনাম করেছে, লন্ডন বৈঠকে আলোচনার বিষয় নিয়ে কৌতূহল। ডক্টর ইউনূসের কিংস তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ, 241 আরোহী সহ নিহত 294। এরপর আছে সমকাল শিরোনাম করেছে, আলোচনার কেন্দ্রে নির্বাচনের সময়, উড্ডয়নের পরপরই ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত 294। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, আগ্রহের শীর্ষে বাংলাদেশি ও ভারতীয়রা, বৈঠক হবে 1-to-1 রুদ্ধদ্বার, অন্তর্বর্তী সরকারে বিতর্কিত করছে উপদেষ্টারাই। এরপর যুগান্তর শিরোনাম করেছে, ভারতে বিমান দুর্ঘটনায় 294 জন নিহত, পুরো জাতির নজর লন্ডনে। বাংলাদেশের সংস্কার সম্পর্কে জানালেন প্রধান উপদেষ্টা। এরপর বণিক বার্তা শিরোনাম করেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে দৃশ্যমান বড় কোনো সংস্কার নেই, এবং ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত 246। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার, ওভার 216 killed in Air India plane crash. Yunus received the Harmony Award from King Charles. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শেষ করব মোহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। 11 বছরে ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেল লাইন নির্মাণের অগ্রগতি মাত্র 46%। মামলা জটিলতাকে দোষছেন প্রকল্প সংশ্লিষ্টরা। দেশজুড়ে মাঝারি তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন, জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ। আজ থেকে কিছু এলাকায় প্রশমিত হওয়ার আভাস। দেশে একদিনের ব্যবধানে বেড়েছে করোনায় রোগীর আক্রান্তের সংখ্যা, 134 নমুনা পরীক্ষা শনাক্ত 15। ডেঙ্গুর সংক্রমণে বিপর্যস্ত বরগুনা। এবং ঈদ ছুটি কাটিয়ে পেশার টানে ঢাকায় ফিরছে মানুষ, সড়ক মহাসড়কে নেই বিড়ম্বনা, শিরুল বিপর্যয় না থাকায় স্বস্তির রেলযাত্রা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।